হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 1-এ আলোর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দিলাম। ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। এছাড়াও কিছু গাণিতিক সলিউশন তোমাদের আমি দিয়েছি, এগুলো অবশ্যই করতে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমে প্রশ্ন, তাপ এক প্রকারের শক্তি, যে কোনো দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো আমরা দুটো উদাহরণ কী ইউজ করব। সবার আগে, দুটি হাতকে পরস্পরের সাহায্যে ঘর্ষণ করলে দেখা যাবে যে হাতের তালু দুটো গরম হয়ে গেছে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি বিনিময়ে তাপ সৃষ্টি হচ্ছে। আমরা সবসময় দেখব দুটো হাতের তালু যখন ঘষবে তখন কি হচ্ছে, একটু গরম হয়ে যায়, তাই তো? তার মানে কি হচ্ছে এখানে, না যান্ত্রিক শক্তির বিনিময়ে তাপের সৃষ্টি হয়। নেক্সট আমরা কি লিখব, না কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে কয়লাতে সঞ্চিত রাসায়নিক শক্তি তাপে পরিবর্তিত হয়। ওই তাপের সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো যায়। ওকে, অর্থাৎ এক্ষেত্রে তাপ শক্তি কিসে পরিণত হলো, না যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে সুতরাং ওপরের দুটি উদাহরণ থেকে বোঝা যায় যে তাপ উৎপন্ন করতে গেলে কোনো না কোনো শক্তির প্রয়োজন হয়, আবার তাপ থেকে অন্যান্য শক্তিও পাওয়া যায়। আমরা জানি শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। অতএব তাপকে এক প্রকার শক্তি বলা যেতে পারে, ওকে, বা বলা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে, তাপ আর উষ্ণতা বলতে কি বোঝো? সিজিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে তাপ আর উষ্ণতার এককগুলো লেখো। তাহলে তাপ বিভিন্ন প্রকারের ভেদগুলি উল্লেখ করো, তাপের বিভিন্ন প্রকারের ভেদগুলি উল্লেখ করো। তাহলে এটাও একটা প্রশ্ন। তাহলে এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, তিনটে প্রশ্ন পেলাম আমরা এখানে। সবার আগে আমরা লিখব তাপ আর উষ্ণতা বলতে কি বোঝো। তাপ আমরা কি লিখব, তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে বস্তু কি হয়, না উত্তপ্ত হয়, এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়। ওকে, নেক্সট উষ্ণতা। তাহলে কি উষ্ণতা আমরা লিখব, উষ্ণতা হলো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় কোনো বস্তুর সঙ্গে তাপীয় সংযোগ থাকলে বস্তুটির অপর বস্তুর থেকে তাপ গ্রহণ করবে না অপর বস্তুকে তাপ দেবে, তা এই ভৌত ধর্ম দ্বারাই নির্ধারিত হয়। আসলে উষ্ণতা হলো তাপের ফল। তাহলে এক কথায় আমরা কি জানি, তাপ হলো এক প্রকারের শক্তি আর উষ্ণতা হচ্ছে তার কি, না ফল। ওকে, নেক্সট প্রশ্ন বলেছিল আমাদের রাশির নামগুলো। তাহলে আমরা লিখব বিভিন্ন পদ্ধতিতে তাপ এবং উষ্ণতার এককগুলো। তাহলে রাশির নাম আমরা লিখব হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে, এটা কি হবে, তাপ হচ্ছে ক্যালোরি। নেক্সট হচ্ছে উষ্ণতার কি হবে, সিজিএস পদ্ধতিতে উষ্ণতার হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের হচ্ছে ক্যালোরি আর উষ্ণতার হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এফপিএস পদ্ধতিতে কি হবে, তাপের হচ্ছে ব্রিটিশ থার্মাল একক আর উষ্ণতা হচ্ছে ফারেনহাইট। ওকে, নেক্সট এসআই পদ্ধতিতে এককে কি লিখব, না তাপের হচ্ছে জুল আর উষ্ণতার হচ্ছে ক্যালভিন। ঠিক আছে, নেক্সট আমাদের জানতে চেয়েছিল কি, নেক্সট প্রশ্ন আমাদের এই যে তাপের বিভিন্ন প্রকারভেদগুলো উল্লেখ করার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, তাপ সাধারণত দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে বোধগম্য তাপ আর একটা হচ্ছে লীন তাপ। বোধগম্য তাপটা আমরা কি লিখব, যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতা হবে, এটা উষ্ণতা হবে। ওকে, বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না, তাকে বোধগম্য তাপ বলে। ওকে, লীন তাপ কি, যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তনটা হয়ে যায়, তাকে লীন তাপ বলে। ওকে, লীন তাপ পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমাদের বলেছে ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যনীতি লিখতে। গঠনে কি লিখব, এটি একটি পারদ থার্মোমিটার, সাধারণভাবে মানবদেহের উষ্ণতা পরিমাপের কাজে এই থার্মোমিটারের ব্যবহার। নেক্সট, এই থার্মোমিটারের সমান প্রস্থচ্ছেদ এবং সূক্ষ্ম ছিদ্রযুক্ত কাঁচের কৈশিক নলের এক প্রান্তে পাতলা কাচের পার্শ্বতল যুক্ত চোঙাকৃতি কুণ্ড থাকে। আমরা জানি থার্মোমিটারটা রয়েছে, জাস্ট আ সেকেন্ড, থার্মোমিটার ধরো একটা রয়েছে, তার একটা কি থাকে, একটা মাথার কাছটা একটা চোঙার মতো থাকে। ওকে, আর পারদের কুণ্ড থাকে, সেটাও আমরা জানি। ঠিক আছে, নেক্সট
আমি এই চ্যাপ্টারটা পড়িয়েছি যখন অলরেডি খুব ভালো করে বুঝিয়েছি, যাদের বুঝতে কোনো অসুবিধা হবে তারা চ্যাপ্টার ওপেন করে নেবে, প্লেলিস্টে গিয়ে আছে। নেক্সট বলেছে কুণ্ডের নিকটবর্তী স্থানে কৈশিক নলটি সরু এবং বাঁকানো থাকে, একটু বাঁকা থাকে দেখবে ভেতর দিকে। নেক্সট মানবদেহের উষ্ণতা অসুস্থ অবস্থায় সাধারণভাবে 94 ডিগ্রি এফ থেকে 108 ডিগ্রি এফ মধ্যে ওঠানামা করে বলে ডাক্তারি থার্মোমিটারের স্কেল এই পাল্লার মধ্যে অংশাঙ্কিত করা হয়। ওকে, তার মানে ডাক্তারি থার্মোমিটার আমাদের 94 থেকে 110 ফারেনহাইট, নট সেলসিয়াস, ঠিক আছে, সিতে নয়, এফে, তাহলে 94 ডিগ্রি থেকে 110 ফারেনহাইটে অংশাঙ্কিত করা হচ্ছে। ওকে, নেক্সট আমরা লিখব সুস্থ মানব শরীরের উষ্ণতা সাধারণত কত হয়ে থাকে, এটা প্রশ্ন এসে থাকে 98.4 ডিগ্রি এফ। ওকে, লাল রঙে অঙ্কিত একটি তীর চিহ্নের সাহায্যে উষ্ণতাকে স্কেলের গায়ে চিহ্নিত করা হয়। দেখবে প্রত্যেকটা থার্মোমিটারের গায়ে কি থাকে না উষ্ণতা করা থাকে, মানে একটা তীর চিহ্ন দেওয়া থাকে, আর সেটা কি লাল রঙের, ঠিক আছে, দিয়ে উষ্ণতাটা করা হয়ে থাকে। এবার পারদটা যেখানে গিয়েই ঠেকে সেখানেই তার মানে আমরা জানি যে আমাদের শরীরে উষ্ণতা ততটাই হয়ে থাকে। তাহলে প্রত্যেক ডিগ্রি থেকে সমান 5টি অংশে ভাগ করা যায়, ঠিক আছে, সেন্টিগ্রেডের ক্ষেত্রে কিন্তু 10টা অংশে। প্রত্যেক ক্ষুদ্রতম ঘরের মান 0.2 ডিগ্রি এফ। কৈশিক নলের প্রস্থচ্ছেদ সুষম অবস্থায় সমান উষ্ণতা বৃদ্ধিতে পারদসূত্র নল বরাবর একই হারে ওঠে, ফলে উদ্ভূততার পাঠ নির্ভুল হয়। যে পাঠ যেটা নির্মূল করা যায়, মানে পাঠ যেটা নির্ণয় করা হয় সেটা একদম পারফেক্ট হয়, যেটা বোঝাতে চাইছি। ওকে, নেক্সট কার্যনীতিতে আমরা কি বলবো, কার্যনীতি আমরা বলবো, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। কার্যনীতিতে আমরা বলবো কুণ্ডের কাছে অবস্থিত খাঁজ বা বাঁকানো অংশটিকে থার্মোমিটারে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, ওই অংশটির ওপরে কৈশিক নলের যে অংশটির অবস্থান তার মধ্যে পারদসূত্র ওঠানামা করে। দেহের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটারের কুণ্ডটিকে জিভের নিচে বা বগলের মধ্যে মিনিটখানিক রাখা হয়। থার্মোমিটারের কুণ্ড মানবদেহের সংস্পর্শে এলে কুণ্ডের পারদ উত্তপ্ত শরীর থেকে গৃহীত তাপের প্রভাবে আয়তনে বৃদ্ধি পায় এবং বাঁকানো অংশ পেরিয়ে উপরে ওঠে। শরীর থেকে থার্মোমিটারের সংযোগ বিচ্ছিন্ন হলে খাঁজের নিচের অংশ উষ্ণতা হ্রাসের ফলে সংকুচিত হয়ে কুণ্ডে ফিরে আসে, কিন্তু বাঁকানো অংশের উপরের পারদসূত্র ওই খাঁজ বরাবর সহজে নামতে পারে না, ফলে পারদসূত্র দেহের উষ্ণতা জ্ঞাপক পাঠের অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য অবস্থান করে। এর ফলে নির্ভুল পাঠ গ্রহণ করা সম্ভব হয়ে থাকে। আমরা জানি যে আমাদের যখন জ্বর মাপা হয় বা দেহের উষ্ণতা তাপমাত্রা যখন নির্ণয় করা হয় তখন আমাদের কি থার্মোমিটারের সাহায্যে যখন করি ওটা আমরা জিভের নিচে ধরা হয় বা বগলের নিচে ধরা হয়। তো সাধারণত আমাদের সঙ্গে কি হয় না, জিভে খুব পুরনো যে থার্মোমিটারগুলো ছিল সেটাতে জিভের নিচে ধরা হতো না, খুব বগলেই ম্যাক্সিমাম ধরা হতো। স্পেশালি আমার মা তাই করতো, জিভের নিচেও নিয়ে করা হয়। ওকে, এইবার যখন পারদটা যে জায়গাটায় গিয়ে যে স্কেলের মধ্যে, ওখানে স্কেলের মতো দাগ থাকে, মানে নাম্বার করা থাকে, যেখানে গিয়ে থামে সেইটাই আমরা জানি যে আমাদের দেহের উষ্ণতা, এবং সেখানে খানিকক্ষণ স্টে করে, সঙ্গে সঙ্গে নেমে চলে আসে না। তারপর দেখবে থার্মোমিটার যখন জ্বরটা মাপা হয়ে যায় আমাদের হাত দিয়ে একটু ঝাঁকাতে হয়, তারপরেই ওটা কিন্তু নিচের মানে পারদটা নিজের জায়গায় ফিরে আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোনো বস্তু বা সংস্থার উপর তাপ প্রয়োগের ফলাফলগুলি আলোচনা করো। লিখব তাপ প্রয়োগের ফলে সংশ্লিষ্ট বস্তু বা সংস্থার মধ্যে একাধিক পরিবর্তন ঘটে। তাপ প্রয়োগের প্রত্যক্ষ ফলাফল, এটা হবে হচ্ছে তাপ প্রয়োগের প্রত্যক্ষ ফলাফল, মাঝখানে 1 নম্বর হবে না, তাপ প্রয়োগের প্রত্যক্ষ ফলাফল উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরটা এইখানে হবে, ফার্স্টেই হবে 1 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, তাপ প্রয়োগের প্রত্যক্ষ ফলাফল হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। যত বেশি পরিমাণ তাপ দেওয়া হয় বস্তুর উষ্ণতা, সব উষ্ণতাটা এসছে ওটা উষ্ণতা হবে। ওকে, বস্তুর উষ্ণতা পরিবর্তনও তত বেশি হয়। নেক্সট 2 নম্বর লিখব, তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে। সাধারণভাবে বলা যায় তাপ দিলে
কঠিন তরলে ও তরল গ্যাসে রূপান্তরিত হয় তাপ অপসারণে বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ গ্যাস তরলে ও তরল কঠিনে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট, তাপক্রিয়ার কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তনে বাড়ে, তরল ও গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে উত্তপ্ত করলে বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে বৈদ্যুতিক রোধ বৃদ্ধি পায়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তা হ্রাস পায়। নেক্সট, কোনো চুম্বককে একটি বিশেষ উষ্ণতার চেয়ে বেশি উত্তপ্ত করলে তার চৌম্বক ধর্ম উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাহলে আমরা এখানে কিছু জিনিস জানতে পারছি যে চুম্বককে যদি বেশি উত্তপ্ত করা হয় চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায় বা কমে যায় বলতে পারি। তাপ প্রয়োগের প্রত্যক্ষ ফলাফলের ফলে কি হচ্ছে, মানে প্রত্যক্ষ ফল হিসেবে আমরা কি বলছি, ভাবতে পারি না উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে। যত বেশি পরিমাণ আমরা তাপটা প্রয়োগ করব বস্তুর ক্ষেত্রে, কোনো জিনিসের ক্ষেত্রে উষ্ণতাটাও তত বাড়বে। ওকে, ধরো সিম্পল একটা হাঁড়িতে তুমি খুব বেশি তাপ দিচ্ছ, তো তাপ যত দেবে হাঁড়িতে ততই গরম হবে, যত কম তাপ পড়বে হাঁড়িটা গরমও কম হবে, তাই না? তাপ বেশি পড়লে হাঁড়িটাও গরম বসবে, সেটাই। ঠিক আছে, এছাড়া আমরা বলতে পারি তাপের ক্ষেত্রে কি না, তাপের ক্রিয়ায় কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল আর আয়তনে বাড়ে, এটা আমরা সবসময় জানি। তা গ্যাস আর তরলের ক্ষেত্রে কি হয়, আয়তন সেটা বেড়ে যায়। নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট আমরা বলতে পারি যে তাপ প্রযুক্ত হলে আলোক শক্তির সৃষ্টি হয়, কিন্তু এটাও আমরা পাবো কোনো কোনো ক্ষেত্রে কি তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তনও ঘটে। তো যাই হোক, এই পয়েন্টগুলো আমরা পরে পাচ্ছি। নেক্সট কি বলেছে, তাপ প্রযুক্ত হলে আলোক শক্তির সৃষ্টি হয়, যেমন মোমবাতির দহন। নেক্সট, কোনো কোনো ক্ষেত্রে তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে, যেমন চিনিকে উত্তপ্ত করলে কালো কার্বনে পরিণত হয়। নেক্সট, এটা হয়ে গেল, পয়েন্টগুলো দেখে নিয়েছো, শুধু এই জায়গাটা মাথায় রাখবে, যেটা প্রিন্টিং মিস্টেক এসছে সেটা আমি বলে দিলাম। 1 নম্বর আগে হবে, দিয়ে এটা পুরোটা লিখবে। নেক্সট, উষ্ণতা যেগুলো এসছে, মানে এটা হচ্ছে উষ্ণতা হবে, এগুলো সব উষ্ণতা হবে, এটাই, এই দুটো ঠিক করে নেবে, কারেক্ট করে নেবে। দেখে নিয়েছো? নেক্সট প্রশ্ন বলেছে তাপ ও উষ্ণতা সম্পর্কিত আধুনিক ধারণাগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, তাপ ও উষ্ণতার মধ্যে সম্পর্কের বিবৃতি করো। নেক্সট, তাপ গ্রহণ বা বর্জন করলে কোনো পদার্থের অণুতে কী পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাহলে আমরা সবার প্রথমে কি দেবো না, 1 নম্বর দিয়ে লিখব, পদার্থের গতীয় তত্ত্ব অনুসারে তাপ হলো শক্তির এক বিশেষ রূপ, যার মান পদার্থের অণুগুলির স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি বা অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। অণুগুলির মোট শক্তি বৃদ্ধি পেলে পদার্থের মধ্যে নিহিত শক্তির পরিমাণ বাড়ে। উষ্ণতার পার্থক্যের কারণে এই অভ্যন্তরীণ শক্তি একটি অংশের পরিবেশে স্থানান্তর ঘটে, একেই বলা হয় হচ্ছে তাপ। নেক্সট গতীয় তত্ত্বের সাহায্যে প্রমাণ করা যায় যে উষ্ণতা হলো এমন একটি রাশি যা অণুগুলির গড় গতিশক্তির সমানুপাতিক। সুতরাং আণবিক গতির বাহ্যিক প্রকাশই হলো উষ্ণতা। তাহলে উষ্ণতাটা বলতে আমরা কি জানতে পারছি না, উষ্ণতা হলো এমন একটি রাশি যা পদার্থের অণুগুলির গড় গতিশক্তির সমান বা সমানুপাতিক, এবং আণবিক গতির বাহ্যিক যেটা প্রকাশ সেটা বলতে পারি আমরা উষ্ণতা। ঠিক আছে, তাপ ক্ষেত্রে আমরা কি বলা যেতে পারে, তাপের ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো পদার্থের যে আমরা বলতে পারি এক প্রকারের এটা শক্তি, তাপ হলো এক প্রকারের শক্তি। ঠিক আছে, যার মান পদার্থের যে কোনো পদার্থের যে অণুগুলির স্থিতিশক্তি বা গতিশক্তি সেটার আভ্যন্তরীণ শক্তির সমান বা সমানুপাতিক বা সমষ্টি। ঠিক আছে, এবার অণুগুলির মোট শক্তি বৃদ্ধি পেলে পদার্থের মধ্যে নিহিত যে পদার্থটার মধ্যে যে শক্তি আছে সেই পরিমাণটা তখন বাড়ে। এর উষ্ণতার পার্থক্যের কারণে এই অভ্যন্তরীণ শক্তির একটি অংশের যে পরিবেশে স্থানান্তর ঘটে তাকেই বলা হয় হচ্ছে তাপ। নেক্সট আমাদের প্রশ্ন কি ছিল না, তাপ আর উষ্ণতার মধ্যে সম্পর্ক বিবৃতি। তা আমরা এখানে কি দেবো, তাপ ও উষ্ণতা পরস্পর সম্বন্ধযুক্ত হলেও দুটি ধারণা একই অর্থ বহন করে না। আলো, শব্দ, বিদ্যুৎ ইত্যাদির মতো তাপও এক প্রকারের শক্তি, কিন্তু উষ্ণতা এক প্রকারের তাপীয় অবস্থা।
এক বালতি গরম জলে কিছু পরিমাণ ঠান্ডা জল ঢালা হলে বালতির জলের মোট তাপের পরিমাণ বাড়বে, কেননা ঠান্ডা জলের খুব সামান্য হলেও কিছু পরিমাণ তাপ ছিল। কিন্তু একবার বালতিতে হাত ডোবালে ওই জলকে পূর্বক্ষেত্রে ঠান্ডা মনে হবে। একবার ডোবালে ওই জলকে পূর্বাপেক্ষা ঠান্ডা মনে হবে। এর দ্বারা বোঝা যায় কোনো বস্তু ঠান্ডা নাকি গরম এই অনুভূতি বস্তুর সঞ্চিত মোট তাপের পরিমাণের ওপর নির্ভর করে না। এই অনুভূতি নির্ধারণ করে বস্তুর উষ্ণতা। কোনো বস্তুকে তাপ প্রয়োগ করলে তার উষ্ণতা বৃদ্ধি পায়। বস্তুর থেকে কিছু পরিমাণ তাপ অপসারিত হলে বস্তুটি শীতল হয়। সুতরাং তাপকে যদি কারণ বলা হয় তবে উষ্ণতাকে তাপের ফল বলা যেতে পারে। সিম্পল। আমরা গরম জল যখন ঠান্ডা জল গরম জল মেশাও, দেখবে একটা ঠান্ডা জল নর্মাল ঠান্ডাই হবে। ওকে, ওর মধ্যে একটু গরম জল যদি মেশাও জলটা একটু নর্মাল তুমি মনে করবে, আগে যতটা ঠান্ডা ছিল ততটা তুমি ফিল করবে না, কিন্তু জলটা ঠান্ডাই থাকবে, আসলে গরম না। আবার গরম জলটা কী ছিল, গরম জলটাই তুমি যদি ধরো যে আগে যতটা গরম ছিল এখন ওর মধ্যে যখন ঠান্ডা জল মিশে গেল তখন কি ততটা গরম রইলো না, ঠান্ডা হয়ে গেল না। তো সেটাই বোঝানো হচ্ছে। নেক্সট পরের প্রশ্ন বলেছে, তাপ গ্রহণ বা বর্জন করলে কোনো পদার্থের অণুতে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? উত্তর লিখব, পদার্থ তাপ গ্রহণ করলে তার অণুগুলির গতিশক্তি তথা গতিবেগ বৃদ্ধি পায়। তাই পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধি পায়। আবার পদার্থটির তাপ বর্জন করলে অণুগুলির গতিশক্তি হ্রাস পায়, ফলে পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধানটাও হ্রাস পাবে। তাহলে এই প্রশ্নগুলো ছিল ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। এরপরে আমরা কিছু গাণিতিক সলিউশনে চলে যাচ্ছি। সবার প্রথমে প্রশ্নটা কি বলেছে সুদীপের গায়ের উষ্ণতা 102 ডিগ্রি F হলে সেলসিয়াস স্কেলে তা কত হবে? তাহলে ফারেনহাইটে দিয়েছে, আমাকে সেলসিয়াসে বার করতে হবে। ঠিক আছে, সূত্র কি হবে? সূত্র আমরা কি জানি না, C/5 = F - 32/9। সূত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট, সূত্র মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে কি পারি? সবার আগে আমরা কি লিখবো না, সুদীপের গায়ের উষ্ণতা 102 ডিগ্রি F, মানে 102 ডিগ্রি F। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরে নিই, আমরা ধরি, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা ধরি সেলসিয়াস স্কেলে এই উষ্ণতা উষ্ণতার পাঠ লিখি। আচ্ছা, উষ্ণতার পাঠ কত ধরবো? = x ডিগ্রি C। ওকে, ঠিক আছে, এটা আমরা ধরলাম। তাহলে আমরা এবার ফর্মুলায় যাব। আমরা জানি C/5 = F - 32/9। ওকে, সুতরাং তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখব C/5, সুতরাং C/5 = তোমার F আছে, F এর জায়গায় কত লিখবো আমরা? F কত লিখবো? 102। F এর জায়গায় লিখবো 102 আর মাইনাস দিয়ে 32 করে দেবো, 32/9 হয়ে গেল অঙ্ক। এবার আমরা করে দেবো। তাহলে আমরা করব হচ্ছে C এর জায়গায় আমরা কি ধরে নিয়েছি? Cটা কত ধরে নিয়েছি? X ধরেছি। তাহলে আমরা লিখবো x/5 ইকুয়াল, এটা মাইনাস করো, মাইনাস করলে কত হবে? এটা আমাদের দাঁড়াবে হচ্ছে 70/9। ওকে, তাহলে x সমান কত করব?
এক্স সমান সমান হবে হচ্ছে, এটাকে এরকমভাবে করবো আমরা, 70 ইন্টু এটা এদিকে চলে যাবে 5, 70 ইন্টু 5 নিচে 9, সুতরাং আমরা দেব এক্স ইকুয়াল এটা বেরোবে হচ্ছে হিসাব করে 38.89। ওকে, তাহলে সেলসিয়াস, তোমরা এটা হিসাব করে রাফে করে নেবে, এটাই বেরোবে। আমি তাড়াতাড়ি করলাম, রাফ দেখাতে গেলে এখন লেট হয়ে যাবে। সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা (38.89 ডিগ্রি সি। ওকে, হবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও, নেক্সট অঙ্কে চলে যাব। ওকে, নেক্সট, আচ্ছা এগুলো কিন্তু এক্সগুলো খুব সুন্দর হয়েছে, যাই হোক। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, বলছে একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি এফ থেকে 66 ডিগ্রি এফ হলো, এত থেকে এত হলো, আচ্ছা মাইনাস, ঠিক আছে। এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেল থার্মোমিটারে কত হয়? তার মানে এইটাই সূত্র আমরা কি জানি না, সেলসিয়াস স্কেলের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ইকুয়াল কি হতে পারে না 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস, এটা কিন্তু এর সূত্র। ওকে, সূত্র মনে রাখতে হবে সব, বারবার বলছি, দরকার পড়ে মনে না থাকলে লিখে নাও। তাহলে আমরা কি লিখতে পারবো, এটা এক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখবো হচ্ছে ফারেনহাইট স্কেলের উষ্ণতা বৃদ্ধি ফারেনহাইট স্কেলের উষ্ণতা বৃদ্ধি, তাহলে কি লিখবো এটা, ইকুয়াল 66, দেখো এখানে উপরে লেখা আছে 66.8 মাইনাস, আচ্ছা এখানটা কিন্তু 0.8 হবে, আচ্ছা 0.8 মাইনাস 56 ডিগ্রি এফ। ওকে, তাহলে এফ এখানটা ডিগ্রি দেবো, এখানটা দেবো, আচ্ছা তাহলে আমরা এখানটা কি করতে পারি, এটাকে আমরা কীভাবে বার করতে পারি না, এটা থেকে এটা মাইনাস করলে আমাদের কত বেরোবে, 10 বেরোবে, ইকুয়াল 10.8 এফ। ওকে, তাহলে আমাদের কি বেরোলো, এক্ষেত্রে ফারেনহাইট স্কেলে উষ্ণতার বৃদ্ধিটা কত, 66.8 মাইনাস 56 এর থেকে বেরোচ্ছে, তাহলে আমাদের এত বেরোলো এফ। ওকে, এবার আমরা ফর্মুলায় যাব। ফর্মুলা আমাদের কি বলেছে, ফর্মুলা আমাদের বলছে কি করে এটা বেরোলো বুঝতে পারলো তো, এইটা বলেছে বস্তুর উষ্ণতা এত থেকে এত হলো, মানে এইটা ছিল এটা হলো, তার মানে আগে এখন এটা আছে, এটা হচ্ছে আগে ছিল, তাহলে মাইনাস করলেই বেরিয়ে যাবে কতটা বাড়লো কি কমলো। এবার কি বলেছে, সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি ইকুয়াল 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলের উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এটা আমরা করব হচ্ছে 5/9 ইন্টু 10.8, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের কত, এটা সি হবে, আচ্ছা তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত
6 6 তোমরা শর্টে এখান থেকে করলেই বেরিয়ে যাবে, ইজি আছে, তোমরা বার করে নেবে। এগুলো ছোট ছোট জিনিস দেখালাম না। সুতরাং সেলসিয়াস স্কেলে উষ্ণতা 6C ডিগ্রি বৃদ্ধি, মানে সেলসিয়াস আর কি বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা 10 এখানে বেরিয়েছি, আমরা দেখতে পেলাম সিম্পল কথায়। এখানে আমরা এত ছিল, এখানে এত হয়েছে, দ্যাট মিনস 10 বেড়েছে এটা আমাদের। তো আমরা দেখলাম ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, এত যেহেতু বৃদ্ধি পেয়েছে তো আমরা বৃদ্ধি লিখবো। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কী হয় না, সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এটা হ্রাসও পেতে পারে। ওকে, ইকুয়াল সমান সমান ইকুয়াল কী হবে 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এটা হচ্ছে ফর্মুলা। এবার বৃদ্ধি হলে আমরা বৃদ্ধি করে লিখেছি, হ্রাস হলে আমরা হ্রাস করে লিখবো। তো লিখলাম সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি ইকুয়াল 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি। তাহলে 5/9 আমরা লিখে নিলাম, ইন্টু কত হয়েছে 10 হয়েছে, 10 বসালাম, করে আমরা 6 হয়ে গেল এখানে আনসার। ওকে, ক্লিয়ার? নেক্সট পরের অঙ্ক দেখে নিয়েছো। নেক্সট দেখো অঙ্ক, এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান। এমন একটা উষ্ণতা নির্ণয় করতে বলেছে যেটা সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের উষ্ণতার সমান হবে। তাহলে আমরা ধরে নেব কি ধরব না, এইভাবে ধরি, নির্ণেয় উষ্ণতা হলো x ডিগ্রি। x ধরে নিলাম, সেলসিয়াস ফারেনহাইট সমান বলেছে তো আমরা x ধরে নেব, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কি না সমান। ওকে, তাহলে আমরা ধরলাম কি, ধরে নেব নির্ণেয় উষ্ণতা হলো x, যেটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে সমান। তাহলে এখানে আমরা শর্ত অনুযায়ী কি করতে পারি, সুতরাং x/5 ইকুয়াল x - 32। ফর্মুলা কি, সূত্র কি লাগালাম এখানটা, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কি লাগাচ্ছি না, c/5 ইকুয়াল f - 32/9। এই সূত্র ধরলাম, কারণ আমাকে দুটোই মান বলেছে, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল দুটোই আমরা x ধরে নিয়েছি। তো আমরা এখানেও c এর জায়গাও x করতে পারবো আর f এর জায়গাও x করতে পারবো, ঠিক আছে? তো আমরা সেটা করলাম /9। ওকে, এবার তো বেরিয়েই গেল। তাহলে আমরা যাব হচ্ছে এখানটা 9x ইকুয়াল 5x মাইনাস কত না, এটা কত হলো, হবে 160। তাহলে এখানে হচ্ছে 4x ইকুয়াল মাইনাস, এটা করলে এদিকে আনলে কত হবে -160। তাহলে x এদিকে নিয়ে চলে আসবো 4কে, x ইকুয়াল -40। ঠিক আছে, বোঝা গেছে কিভাবে হয়েছে, সিম্পল ব্যাপার আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, দেখো এটা 9x হয়েছে। ওকে, আর এদিকে চলে এসছে 5x হয়েছে, মাইনাস এটা দিয়ে করলে কত হবে 160 হবে, তো -160 করলাম। ওকে, তাহলে 4x এখানে কি করে হলো, এটার থেকে এটা মাইনাস দিলেই 4x হয়ে যাবে। ঠিক আছে, x এটা মাইনাস করবো, ডাইরেক্ট করবে, এত লিখে এক্সট্রা লিখে করবে না, এইসব অঙ্ক লিখে বেশি করে না। ওকে, তাহলে 4 করলাম, এবার -160 থেকে যাচ্ছে, তাহলে x = 4টাকে এদিকে নিয়ে গিয়ে আমরা করে দেবো। ওকে, এদিকে গেল মানে ডিভাইড হলো, তো ডিভাইড করে আমরা করে দিলাম, এটা দিয়ে ডিভাইড করলে 40 হবে। ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি, উষ্ণতাটি হলো, আনসার কি লিখব, উষ্ণতা হলো
আমার জানতে কি চেয়েছিল না দুটো স্কেলের পার্ট এটা হলে তোমার সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পার্ট ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে, দুটো সমান হবে এটা আমার জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে উষ্ণতা হলো -40 ডিগ্রি সি বা -40 ডিগ্রি এফ। ওকে, দুটোই আমরা ইকুয়াল করে দিলাম। ঠিক আছে, দেখে নিয়েছো, আশা করি বোঝা গেছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টস করবে, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, অঙ্কটা দেখে নাও, আমি নেক্সট পেজ উল্টাবো। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, বলছে 0 ডিগ্রি সি এর 5 গ্রাম বরফে কত তাপ দিলে 0 ডিগ্রি সি এর 5 গ্রাম জল হবে। 0 ডিগ্রি সি এর 5 গ্রাম বরফে কত তাপ দিলে 0 ডিগ্রির 5 গ্রাম জল হবে। ওকে, দেখো আমরা এখানে ফর্মুলা ইউজ করব, কি ফর্মুলা ইউজ করব, হিট সমান সমান কত না ml, অর্থাৎ তাপ সমান সমান কি না তাপ সমান সমান বরফের ভর আর বরফের গলনের লিন তাপ। ঠিক আছে, এটা আমরা এই ফর্মুলাকে কাজে লাগাবো, লাগিয়ে আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে কি ধরবো না 0 ডিগ্রি সি এর 5 গ্রাম 0 ডিগ্রি সি এর 5 গ্রাম কি আছে না বরফ, বরফে 0 ডিগ্রি সির 5 গ্রাম জলে পরিণত করতে কি হবে, হিট সমান সমান প্রয়োজনীয় তাপ, দ্যাট মিন্স হিট, ব্র্যাকেটে লিখে দেবো হিট সমান সমান বরফের ভর, দ্যাট মিন্স এম, বরফের ভর ইন্টু বরফের, এটা ইন্টু কিন্তু লিখলাম, বরফের এক্স ভেবো না, ইন্টু কিন্তু এটা, আচ্ছা বরফের গলনের লিন তাপ, ব্র্যাকেটে কি লিখবো এল। ওকে, তাহলে এটা কত দাঁড়াবে ইকুয়াল 5 ইন্টু 80, 5 ইন্টু 80 ক্যালোরি ইকুয়াল 400 ক্যালোরি। ক্লিয়ার? বোঝা গেল আশা করি, এটা বোঝানোর কিছুই নেই, খুবই ইজি অঙ্ক। দেখো এখানটা আমরা কি ধরেছি 5টা ধরে নিয়েছি আমরা, আর 80 কোথা থেকে এলো, বরফের লিনতাপের মান কত হয় না 80 ক্যালোরি হয়। ঠিক আছে, তাহলে 80 আমরা লিখলাম, লিনতাপের মান এটা লিখলাম, 5 ইন্টু 80 করলাম, সো এটাকে মাল্টিপ্লিকেশন করলে 5 8 40, সিম্পল, শূন্যটা বসে গেল। ওকে, বোঝা গেল আশা করি। নেক্সট, এটা কিন্তু একটা মান হয়, ঠিক আছে, 80টা মান হয়, বরফের লিনতাপের মান হচ্ছে 80 ক্যালোরি। কি দিয়েছে বলছে 10 ডিগ্রি সি এর মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। 10 ডিগ্রি সি এর মান ফারেনহাইট স্কেলে আমাকে করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা কি ইউজ করব, C/5 ইকুয়াল F - 32/9, এই ফর্মুলায় আমরা চলবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা জানি, আমরা কি জানি না ফর্মুলাটা লিখব C/5 ইকুয়াল F - 32/9 হয়ে গেল আমাদের ফর্মুলা, অঙ্ক ইজি। তাহলে ধরে নেব কি ধরবো, 10 ডিগ্রি সি এর মান, অর্থাৎ সেলসিয়াস স্কেলে এর মান ফারেনহাইট স্কেলে, ওকে, ফারেনহাইট স্কেলে হবে x ডিগ্রি কি না f,
ওকে, তাহলে এবার আমরা কিভাবে করতে পারি না, সুতরাং 10/5, 10 কেন করলাম পরে বোঝাচ্ছি, 10/5 ইকুয়াল x মাইনাস 32/9। তাহলে এটা আমাদের কি হবে, করলে কত হচ্ছে, এটা বেরোবে 2 ইকুয়াল x মাইনাস 32, আর নিচে কত হবে না 9। তাহলে এটাকে আমরা কি করতে পারি, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হবে হচ্ছে 18, এখানে 18 ইকুয়াল x মাইনাস 32। তাহলে আমাদের যাচ্ছে কত, এক্সটা এদিকে চলে আসবে, x ইকুয়াল কত হচ্ছে 32 মাইনাস 18, মাইনাস বলছি সরি, এদিকে যেহেতু 32টা আমরা আনছি, এই মাইনাসটা এদিকে এলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 32 আর এখানটা 18 বসাবো। তাহলে আমাদের বেরোচ্ছে কত, x ইকুয়াল, এটা প্লাস করলে কত হবে 8 10, তাহলে 50। ওকে, তাহলে আনসার কি হবে 50। তাহলে কীভাবে বেরোলো, তাহলে আমরা উত্তরটা কী লিখবো বলে দিচ্ছি। ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলেছে, তাহলে ফারেনহাইট স্কেলে, অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে, পরীক্ষা এগুলো কিন্তু আসবেই, ঠিক আছে, যে অঙ্কগুলো আমি করেছি তার মধ্যে থেকে অঙ্ক পাবে, তো ভালো করে প্র্যাকটিস করো। ফারেনহাইট স্কেলে উষ্ণতা ইকুয়াল 50 ডিগ্রি F। ওকে, 50 ডিগ্রি F, ঠিক আছে। যেই অঙ্কগুলো আমি দিচ্ছি এই অঙ্কগুলো খুব ভালো করে বারবার বলছি প্র্যাকটিস করবে, এই সাজেশনের থেকে কিন্তু অঙ্ক এই ধরনেরই পাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানটা 10 কেন করেছি বুঝতে পেরেছো আশা করি। এখানে কত বলেছে 10 ডিগ্রি সি সেলসিয়াস স্কেলে, তাহলে আমরা কি করছি, আমরা কি ধরে নিয়েছি না 10 ডিগ্রি সি এর মান ফারেনহাইট স্কেলে কত হবে, x ডিগ্রি F। তাহলে আমরা এই সিটার জায়গায় কি বসাতে পারি না, আমরা এখানটা 10 বসাতে পারি, তাই তো। তাহলে কেন c/5 যেহেতু, তো c এর জায়গায় আমরা কি বসাতে পারি, 10 বসাতে পারি এখানটা। আর x মাইনাস 32, আমরা x কেন বসালাম এখানটা, কারণ আমাদের f অ্যাকচুয়ালি ফর্মুলা কি f/32, তো f এর কত মান হচ্ছে, ফারেনহাইট স্কেলে কত ধরছি, x ধরছি না, f সমান সমান x ধরছি, সো x মাইনাস 32 করতে পারছি। ওকে, এবার তো সিম্পল দেখে নিয়েছো, এইভাবে আনসারটা আমরা করব, ঠিক আছে। অঙ্কটা ক্লিয়ার। নেক্সট পরের অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক কি বলেছে, বলেছে কোন উষ্ণতায় ফারেনহাইট, এটা কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ। ওকে, তাহলে আমরা ফর্মুলায় ফেলবো, ফর্মুলা লিখবো আগে। আমরা জানি, কি জানি, c/5 ইকুয়াল f মাইনাস 32/9। এখানে সি মানে কাকে বোঝাচ্ছে, আমরা সেলসিয়াস স্কেলকে বুঝি, সেলসিয়াস স্কেলে কথা বুঝি, আর এফ মানে আমরা কি বুঝি না ফারেনহাইট স্কেলের কথা বুঝি। সি আর এফ মানে সেলসিয়াস আর ফারেনহাইট, উষ্ণতার পাঠ যেটা বলা হয়। ওকে, মানে স্কেলের উষ্ণতার পাঠ, এটাকে সেই জন্য আমরা সি আর এফটা লিখে থাকি। ওকে, তাহলে আমরা কি বলবো, এখানে আমরা কিভাবে অঙ্কটা করব না, আমরা লিখবো এখানে এফ সমান সমান কত অঙ্কে বলেছে না পাঠের দ্বিগুণ, দ্যাট মিন্স এফ সমান সমান 2c। এখানে বলেই দিয়েছে কোনো উষ্ণতা ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ। ওকে, তাহলে এফ সমান সমান 2c। ওকে, করে নিলাম। তাহলে লিখব c/5 ইকুয়াল 2c মাইনাস 32 হয়ে গেল। 2টা লিখবো 2c মাইনাস 32। এইবার নিচে কি হবে না 9। তাহলে এবার আমরা করবো c এর আগে যেহেতু 2 আছে আমরা 2টা করলাম, 2c মাইনাস 32। তাহলে এবার আমরা কি করব না, আমরা এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলেই বেরিয়ে যাবে, এটা কি হবে 9c হবে, এটা কত হবে 10c,
মাইনাস 32 দিয়ে করলে 5 দুগুণে 10, 15, 16, 160, তাই তো? তাহলে 10c মাইনাস 160। এদিকে আমরা এবার নিয়ে চলে আসবো। তাহলে আমরা এখানে কি করতে পারবো না, আমরা 10cটাকে নিয়ে আসবো, 10c মাইনাস নিয়ে আসছি, মাইনাস এটা কি 9c ইকুয়াল 160। ওকে, তাহলে এখানে কত বেরোচ্ছে আমাদের? সিম্পল c থাকবে, মানে 1c, দ্যাট মিনস c, 1c আর c একই ব্যাপার। c সমান সমান কত লিখবো আমরা? c সমান সমান এখানে থাকছে 160, বেরিয়ে গেল আমাদের। তাহলে আমরা কত আনসার কি করব? আনসার লিখব 160 ডিগ্রি c উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ। হলো? দেখে নিয়েছি অঙ্ক, আই থিঙ্ক খুব ইজি অঙ্কটা, বোঝাই যাচ্ছে। সরিয়ে দিলাম। নেক্সট অঙ্ক আমাদের বলেছে এক ব্যক্তির জ্বর হলে তার দেহের তাপমাত্রা 104 ডিগ্রি, মানে 104 বলছি, সরি 104 ডিগ্রি F পাওয়া গেল। সি স্কেলের তাপমাত্রা নির্ণয় করো। ওকে, খুব ভালো কথা। তাহলে আমরা কি লিখব না, ব্যক্তির গায়ের তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 104 ডিগ্রি, কিসে পাওয়া গেছে? 104 ডিগ্রি F। ওকে, ফারেনহাইট স্কেলে, ঠিক আছে। তাহলে আমরা ধরি সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার পাঠ x ডিগ্রি C হবে, ঠিক আছে। সেলসিয়াস স্কেলে আমরা কত ধরলাম? x ধরে নিলাম। ওকে, এবার তো ইজি বেরিয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা ফর্মুলায় যাব। আমরা জানি C/5 ইকুয়াল F মাইনাস 32/9। ওকে, তাহলে এবার আমরা কি লিখব? C/5 ইকুয়াল F এর জায়গায় আমরা কত লিখব? 104, মাইনাস কি লিখব? 32, নিচে কি লিখব? 9। ওকে, মনে থাকবে এটা, পাশের পাতা উল্টাবো। তাহলে আমরা ফর্মুলাটা লিখে নিয়েছি। এবার আমরা লিখব হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? লিখব C/5, তো তাহলে আমরা x/5 ইকুয়াল, আমরা 104 থেকে 32কে মাইনাস করব। তাহলে 104 থেকে 32কে যদি আমরা মাইনাস করি 72 বেরোবে, তাই তো? 104 থেকে 32, হ্যাঁ 72 বেরোবে আমাদের। তাহলে 72 এখানে হলো, আর নিচে হবে হচ্ছে 9, ঠিক আছে। তাহলে x সমান সমান কত লিখবো আমরা? x ইকুয়াল লিখবো 72 ইন্টু 5, 5টা ক্রস মাল্টিপ্লিকেশনে যাবে, 5/9। তাহলে x সমান সমান কত হচ্ছে? 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে 360, আর নিচে হচ্ছে 9, তাহলে 360 9 দিয়ে ডিভাইড যদি করি তাহলে 40 বেরোবে, 40 ডিগ্রি C হবে। ওকে,
এটাকে আমি ডাইরেক্ট করলাম, ডাইরেক্টই করতে হবে, তোমাদের লাগলে রাফে করে নেবে, ঠিক আছে, কিন্তু এখানে ডাইরেক্ট বসাবে। ওকে, তাহলে 72 দিয়ে 5কে যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের 360 বেরোবে। 360 দিয়ে যদি 9 দিয়ে আমরা ডিভাইড করি কত হবে, 4 নং 36 হয় না, তাহলে 40 বেরোবে। হয়ে গেল। তাহলে আমাদের আনসার কি বেরোচ্ছে, আমরা কি লিখব, সুতরাং প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা আমার ছিল এক ব্যক্তি তাহলে সি স্কেলে তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা লিখব সি স্কেলে ওই উষ্ণতা হবে 40 ডিগ্রি সি। হলো, সি স্কেলে উষ্ণতা কত হবে, 40 ডিগ্রি সি। বোঝা গেল, আশা করি ক্লিয়ার হয়েছে এখানটা। তাহলে আমরা এটাকে c/5 f-32 ফর্মুলা লিখলাম। এখানটা c/5 কেন লিখেছি, সরি এখানটা c হবে না, c সমান সমান আমরা কত ধরেছি, x ধরেছি। ওকে, x এখান থেকেই লেখা শুরু করব, আমরা x লিখবো এখানটা, সরি এখানটা c এর জায়গায় x, কারণ c এর জায়গায় আমরা কি করছি, সেলসিয়াস স্কেল কত ধরেছি, আমরা x ধরেছি, তো x এখানে লিখবো x/5 ইকুয়াল 104, তাপমাত্রা ছিল 104, আর -32 ফর্মুলায় লিখলাম, 9 লিখলাম। এবার তো হয়েই গেল আমাদের, x/5 অঙ্কে করে দিলাম, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো পরের অঙ্ক কি বলেছে, বলছে একটি বস্তুর উষ্ণতা এফ স্কেলে 36 ডিগ্রি এফ বৃদ্ধি পেল, অন্য ফর্মুলা, বৃদ্ধি পেল, সেলসিয়াস স্কেলে এই বৃদ্ধির পরিমাণ কত হবে। তাহলে আমরা এই ফর্মুলা কি ইউজ করব, সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ইকুয়াল কি, আগের দিন করিয়েছি তোমাদের, সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ইকুয়াল, একটু আগেও করিয়েছি কি না, 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের বৃদ্ধি বলেছে, আমরা বৃদ্ধি কথা ইউজ করব। আমরা লিখব এক্ষেত্রে কি আছে আমাদের, ফারেনহাইট স্কেলে এক্ষেত্রে ফারেনহাইট স্কেলে উষ্ণতা কি আছে, বৃদ্ধি, তাই তো, বৃদ্ধি কত, ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি ইকুয়াল 36 ডিগ্রি এফ, তাই তো। তাহলে করতে হবে সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি ইকুয়াল, উষ্ণতা ভালো করে দেখো, উষ্ণতার বৃদ্ধি ইকুয়াল, হ্রাস লিখবো না, বৃদ্ধি লিখবো, কারণ এটা বৃদ্ধি দিয়েছে, 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতার কি লিখবো, এটা বৃদ্ধির কথা বলেছে আমাদের, হ্রাস বললে হ্রাস দেবে, বৃদ্ধি বললে বৃদ্ধি দেবে, মনে থাকে যেন। ওকে, বৃদ্ধি, ঠিক আছে, উষ্ণতার বৃদ্ধি ইকুয়াল, এবার অঙ্কটা করব, ইকুয়াল আমরা কি দেবো না, 5/9 ইন্টু কত না তোমার 36, ওকে, তাহলে 36, 5/9 ইন্টু 36, ব্র্যাকেটে আমরা এখানটা সি ডিগ্রি করবো, তাহলে ইকুয়াল আমাদের কত বেরোচ্ছে, এটা 5 ইন্টু 36 180, 9 দিয়ে করলে আমাদের 20 হবে, 20 ডিগ্রি সি। বোঝা গেল, 5 দিয়ে 36কে আমরা ইন্টু করলাম, কত হয় 180 বেরোবে, আর তারপর 9 দিয়ে ডিভাইড করে দিলে কত বেরোবে, 20 বেরোবে, হয়ে যাবে। একবারে করতে হবে, রাফে করে নেবে, তো মুখোমুখিই হয়ে যায়, রাফে করে নেবে তোমরা, অসুবিধা হলে এখানটা করবে না। ওকে, তাহলে লিখব সেলসিয়াস, রাফ রেখে আসবে, রাফ তুলে নেবে না, রাফ যখনই যা রাফ করবে পাশে রেখে আসবে, দাগ কেটে দেবে, দিয়ে এটা রাফ করে নেবে। ওকে, তাহলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা 20 ডিগ্রি সি বৃদ্ধি পাবে।
হ্যালো, কমপ্লিট। দেখে নিয়েছো অঙ্কটা, দেখো আগে, এবার কীভাবে করলাম সেটা দেখে নাও। আশা করি বোঝা গেছে, খুবই ইজি। তা আমরা লিখবো ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি 36 ডিগ্রি, যেটা আমাদের বলে দিয়েছে ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি। তো আমরা এটা লিখলাম। দেন আমাদের কি লিখতে হবে না, সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি কত, ফর্মুলাটা লিখবো 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি। তাহলে 5/9 দিয়ে 36কে করলেই আমাদের বেরিয়ে যাবে 20 ডিগ্রি সি। আনসার ইজ 20 ডিগ্রি সি বৃদ্ধি পাবে সেলসিয়াস স্কেলে। ওকে, এই অঙ্কগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এইটুকু। লাইক শেয়ার করো, ভালো থেকো, টাটা।